ডেমোক্রেসি শব্দটি দুটি শব্দ নিয়ে গঠিত, একটি ডেমস আর একটি ক্রেটস। ডেমস কথাটির অর্থ হলো জনগণ এবং ক্রেটস কথাটির অর্থ হলো শাসন। অর্থাৎ আমরা বলতে পারি যে ডেমোক্রেসি শব্দটির অর্থ হলো জনগণের শাসন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক ক্ষমতার অধিকারী হলো জনসাধারণ। জনসাধারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করতে পারে। এই রাজনৈতিক ক্ষমতার ব্যবহার তিন ধরনের হতে পারে, যথা অংশগ্রহণ, প্রতিযোগিতা এবং স্বাধীনতা। আধুনিক উদারনৈতিক গণতন্ত্রের মূল নীতি হল সাম্য, স্বাধীনতা ও অধিকার। এই লিবারেল ডেমোক্রেসিতে রাজনৈতিক সাম্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বর্তমানকালে প্রত্যেকটি রাষ্ট্রের আয়তনই অনেক বড় বড় এবং জনসাধারণও সেখানে অনেক বেশি। তাই জনগণ পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করে। জনগণ প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নিজেদের প্রতিনিধিদের নির্বাচিত করে এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। অর্থাৎ আমরা বলতে পারি যে এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের শাসন প্রতিষ্ঠিত হয়। তাই সরকার কোনো ব্যক্তি, গোষ্ঠী বা শ্রেণীর স্বার্থে কাজ করে না। সরকার সকল নাগরিকের মঙ্গলের জন্য কাজ করে। যেহেতু লিবারেল ডেমোক্রেসিতে সংখ্যাগরিষ্ঠের শাসন প্রতিষ্ঠিত হয়, তাই যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তারা যাতে অবহেলিত বা বঞ্চিত না হয় সেই দিকেও কিন্তু খেয়াল রাখা হয়। এই সংখ্যালঘুরাও যাতে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে তার জন্য সমানুপাতিক প্রতিনিধিত্ব, পেশাগত প্রতিনিধিত্ব এই সব পদ্ধতির ওপরে জোর দেওয়া হয়, যাতে সংখ্যালঘু সম্প্রদায়ও নিজেদের প্রতিনিধিদেরকে পাঠাতে পারে, মানে পার্লামেন্টে পাঠাতে পারে এবং নিজেদের প্রতিনিধির যাতে সংখ্যালঘুদেরও যাতে নিজেদের প্রতিনিধিরাও থাকে সেই ডিসিশন মেকিং প্রসেসে। উদার গণতন্ত্রে মানুষের সামগ্রিক বিকাশের উপরে জোর দেওয়া হয়। তার জন্য কিছু অধিকার এবং সুযোগ সুবিধারও ব্যবস্থা করা হয়ে থাকে, যেমন জীবনের অধিকার, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার, পরিবার গঠনের অধিকার, ধর্মাচরণের অধিকার, নির্বাচন করার অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার এবং সরকারি চাকরি লাভের অধিকার। এছাড়া আরও অনেক অধিকার দেওয়া হয়। এগুলো হলো মেন। এই উদার গণতন্ত্রে মনে করা হয় যে নাগরিক জীবনের বিকাশের জন্য এই অধিকারগুলো অপরিহার্য, এগুলো লাগবেই। যেমন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানেতেও এই অধিকারগুলোকে মৌলিক অধিকারে রাখা হয়েছে, যাতে প্রত্যেকটি মানুষ তার জীবন সুন্দরভাবে অতিবাহিত করতে পারে, যাতে প্রত্যেকটি মানুষের জীবন বিকশিত করার জন্য রাষ্ট্রের কাছ থেকে সে সহায়তা পায়, রাষ্ট্র যাতে হেল্পিং হ্যান্ড হিসেবে মানুষের কাজে লাগতে পারে। এই উদার গণতন্ত্রে সংবিধানকে মৌলিক আইন হিসেবে প্রাধান্য দেওয়া হয় এবং বিশেষ মর্যাদাও দেওয়া হয়। উদার গণতন্ত্রে আইন বিভাগ, শাসন বিভাগ সংবিধানের সীমার মধ্যে থেকে কাজ করে এবং বিচার বিভাগ সংবিধানের রক্ষাকর্তার ভূমিকা পালন করে এবং প্রত্যেকটি বিভাগ আলাদা থাকে, কোনো বিভাগ কোনো বিভাগের কাজে হস্তক্ষেপ করে না। বিভিন্ন উদারনৈতিক দেশের সংবিধানের প্রস্তাবনাতেই লেখা থাকে যে উই দ্য পিপল দিয়ে সেই প্রস্তাবনাটা শুরু হয়। আর যেখানেই উই দ্য পিপল দিয়ে প্রস্তাবনা শুরু হচ্ছে তার মানে এই সংবিধান সেখানকার জনগণ নিজেদের জন্য নিজেরা তৈরি করেছে। এই উদার গণতন্ত্রে রুল অফ ল প্রতিষ্ঠিত হয় ও আইনের চোখে সকলেই সমান। সকল ব্যক্তি আইনের চোখে সমান, তার সম্পত্তি যাই হোক, সে ধনী হোক, দরিদ্র হোক, সমাজের যে কোনো ধর্মের হোক, প্রত্যেকের জন্য আইন সমান থাকবে, এই নীতিতে বিশ্বাস করা হয়। উদার গণতন্ত্রে নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকে, আর এই নিরপেক্ষ বিচার ব্যবস্থাই সংবিধানের রক্ষক ও সংবিধানের ব্যাখ্যাকর্তা এবং নাগরিকদের মৌলিক অধিকারগুলোকে সংরক্ষণের দায়িত্ব পালন করে থাকে। যদি কোনো কারণে আইন বিভাগ এবং শাসন বিভাগ জনগণের মৌলিক অধিকার খর্ব করছে এমন কোনো যদি নীতি নিয়ে ফেলে, তাহলে সেখানে বিচার বিভাগ কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করে, যাতে জনসাধারণের যে মৌলিক অধিকার সেইগুলোকে সংবিধান অনুসারে সুরক্ষিত রাখা যায়। এছাড়া উদার গণতন্ত্রে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, ধনী, দরিদ্র নির্বিশেষে প্রত্যেকটি নাগরিক ভোটদান করতে পারে। উদার গণতন্ত্রে সরকার পরিবর্তনের জন্য জনগণকে কোনো বৈপ্লবিক পথে হাঁটতে হয় না। জনগণ ভোটদানের সময় নিজেদের মতামত দান যখন করে সেই সময় শান্তিপূর্ণভাবে সাংবিধানিকভাবে সরকার পরিবর্তন করতে পারে। উদার গণতন্ত্রে বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। সরকার যদি কোনো জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে সেটার সমালোচনা করে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর সমালোচনা করার একটাই উদ্দেশ্য,
যাতে সরকার জনস্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত না নেয়, মানে সরকারকে চাপে রাখে। আর সরকার কিন্তু কখনোই এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোকে রেগুলেট করে না, নিজের নিয়ন্ত্রণে রাখে না। এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো সম্পূর্ণ স্বাধীনতার সাথে নিজেদের কাজ করে। এই উদার গণতন্ত্রে প্রায়ই দেখা যায় যে রাজনৈতিক নেতাদের প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা থাকে না, কারণ ঘন ঘন সরকার পরিবর্তন হয়। আর রাজনীতিবিদরা প্রশাসনিক অভিজ্ঞতা তাদের মধ্যে থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ তারা রাজনীতি করে এসছে। আর প্রশাসনে যারা থাকে তারা তো পড়াশুনো করে আসে, তারা একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে সেখানে পাশ করে মেরিটের বেসিসে আসে। তাই স্বাভাবিকভাবেই যারা প্রশাসনে স্থায়ী কর্মচারী তাদের অভিজ্ঞতা অনেক বেশি থাকে। তাই এই উদার গণতন্ত্রে দেখা যায় যে যারা রাজনীতিবিদ তারা প্রশাসনের যারা আমলারা থাকে তাদের ওপরে অনেক সময় নির্ভরশীল হয়ে পড়ে। এই উদার গণতন্ত্রে সংবাদপত্র, গণসংযোগের যে মাধ্যমগুলো সেইগুলোর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। সরকার জনগণের জন্য কি কি কাজ করেছে তা জনসাধারণকে জানানোর জন্য সাংবাদিক বৈঠক ডাকে এবং সরকারের নেওয়া নীতি সম্পর্কে জনগণকে প্রকাশ্যে জানানো হয়। এছাড়া সাংবাদিকরা নির্ভয়ে নিঃসংকোচভাবে সরকারের কাছে প্রশ্ন রাখে এবং সরকার সেইগুলোর উত্তর দেয়। এতে কি হয়, সেখানকার যে জনসাধারণরা থাকে তারা রাজনীতির প্রতি অনেকটা আগ্রহী হয়ে ওঠে। জনসাধারণও সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে, আলোচনা করে, সেগুলোর বিষয়ে আরও জানার চেষ্টা করে, সরকারের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করে। সংবাদপত্রে সরকারের বিভিন্ন ক্রিটিসাইজ করা হয় এবং সরকার সেগুলোকে শোধরানোর চেষ্টা করে। এই কারণে উদার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা লক্ষ্য করা যায়। এত ভালো ভালো বৈশিষ্ট্য থাকার পরেও এই উদার গণতন্ত্রের কিন্তু সমালোচনাও রয়েছে। যেমন এই উদার গণতন্ত্রে সামাজিক ও রাজনৈতিক সাম্যকে স্বীকার করা হয় ঠিকই, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রটিকে উপেক্ষা করা হয়, অর্থনৈতিক সাম্যের কথা বলা হয় না। এর ফলে কি হয়, পুঁজিপতি শ্রেণীর উদ্ভব ঘটে। আর যেখানে পুঁজিপতি শ্রেণীর উদ্ভব হবে সেখানে মানি পাওয়ার চলে আসবে, টাকার গরম চলে আসবে, টাকার একটা ক্ষমতা চলে আসবে। তাই অনেক সময় এই উদার গণতন্ত্রে যারা পুঁজিপতি শ্রেণী থাকে তারা পলিটিশিয়ানদের সঙ্গে চুক্তি করে নেয় যে তোমাকে ভোটে প্রচার করার জন্য আমি ফান্ড করব, তুমি যদি জিতে আসো তাহলে আমাকে বিশেষ কিছু সুযোগ সুবিধা দিতে হবে। যেমন যদি সেই দল জিতে আসে তাহলে তাকে কম রেটে সরকারি ব্যাংক থেকে লোন অ্যাপ্রুভ করানো, ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য সরকারের কাছ থেকে খুব কম দামে জমি নেবে, ট্যাক্সের ক্ষেত্রে যাতে এই কোম্পানিগুলো বিশেষ ছাড় পায় সেটা সরকারের কাছে তারা দাবি জানাবে। তারপরে নিজেদের বিজনেস ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার জন্য অন্য রাষ্ট্রের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ইন্টারন্যাশনালি তার যাতে বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারে তার জন্য একটা সুব্যবস্থা করে দিতে বলবে। তাই আমরা বলতে পারি যে উদার গণতন্ত্রে অর্থনৈতিক ক্ষেত্রে চরম বৈষম্যমূলক সমাজ লক্ষ্য করা যায়, যেখানে কিছু লোকের হাতে প্রচুর সম্পত্তি থাকে আর কিছু লোক থাকে গরিব। এই উদার গণতন্ত্রে যেহেতু বহুদলীয় ব্যবস্থাকে সাপোর্ট করা হয় তাই অনেক রাজনৈতিক দল থাকার ফলে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং অনেক সময় বিশৃঙ্খলারও সৃষ্টি হয়। এই উদার গণতন্ত্রে অনেক সময় বিচারপতিদের নিরপেক্ষ থাকা সম্ভব হয়ে ওঠে না, কারণ পুঁজিপতিরা যেহেতু থাকে তাই পুঁজিপতিরা টাকার জোরে বিচার ব্যবস্থাটাকেও ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। ঠিক আছে, তো এইগুলো হলো এর প্রবলেম। তবে সবশেষে আমরা বলতে পারি যে উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অ্যাটলিস্ট স্বৈরাচারী শাসন কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না, কারণ জনগণ নির্বাচনের সময় ভোটদানের মাধ্যমে সরকার পরিবর্তন করে দিতে পারে। জনসাধারণ নিজেরাও নির্বাচনে প্রতিযোগিতা করতে পারে এবং তারা যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়লাভ করে তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে এবং জনসাধারণ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম বা প্রতিবাদ করার সুযোগ পায়। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি টপিকটা সহজেই বুঝতে পারো, অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং।